ডক্টর ইউনূসকে কেন আওয়ামী লীগ এত ভয় করে এটা নিয়ে একটু কথা বলবো। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে গেছেন। সেখানে সেইখানকার বাঙালি কমিউনিটির যে আওয়ামী লীগ অংশ, সেই আওয়ামী লীগাররা একটা বিক্ষোভ করেছে। এবং বিক্ষোভের যে ভাষা এবং কেন বিক্ষোভ এবং এই যে বিক্ষোভের রেওয়াজ, এটা নিয়ে কয়েকটি কথা বলবো। সজীব ওয়াজেদ জয় নির্বাচন এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। সজীব ওয়াজেদ জয় সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন গতকাল, সেটার প্রতিধ্বনি করেছেন। সেটা নিয়ে কয়েকটি কথা বলবো। প্রথমে যদি আসি যে ডক্টর ইউনূসকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এত ভয় পায় কেন। এই যে ডক্টর ইউনূস বিষয়ে অসত্য বিষোদ্গার, গালাগালি, অসত্য তথ্য, মিথ্যা তথ্য, প্রোপাগান্ডামূলক তথ্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমর্থকরা প্রচার করেন, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ভয়। ভয়টা কিসের? কারণ ডক্টর ইউনূস তার ব্যক্তিত্বকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন বলতে তিনি তার কাজ দিয়ে নিয়ে গেছেন। কাজের কারণে সারা পৃথিবী তাকে সম্মান করে, পৃথিবী তাকে অন্য রকমের একটা মর্যাদা দেয়। ডক্টর ইউনূসকে যে সম্মান করে, ডক্টর ইউনূসকে যে মর্যাদা দেয়, সেটা অতীতে এই ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার আগে বহুবার এটা প্রমাণ হয়েছে। কিন্তু দেশের গণমাধ্যম গত দেড় দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা যেভাবে গণমাধ্যমকে কুক্ষিগত করে রেখেছিলেন, একটা তোষামোদী মাধ্যমে পরিণত করেছিলেন, সেই কারণে ডক্টর ইউনূসের কোনো সংবাদ শেখ হাসিনা প্রকাশ করতে দিতেন না। একটা হচ্ছে তোষামোদকারীরা প্রকাশ করতেন না, আর তোষামোদকারীর বাইরে যারা ছিলেন তারাও প্রকাশ করতেন, কিন্তু তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়ে শেখ হাসিনার ভয়ে। তো তখন বিষয়টি তখন থেকেই আমাদের জানা ছিল, তখন থেকেই মানুষ জানতেন। কিন্তু এবার যখন তিনি নিউ ইয়র্কে গেলেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি যে সম্মান পেলেন, যে গ্রহণযোগ্যতা, যে মর্যাদায় নিজেকে অধিষ্ঠিত করলেন এবং বাংলাদেশকে অধিষ্ঠিত করলেন, সেটা পৃথিবীর মধ্যে একটা অন্যরকম মর্যাদায় বাংলাদেশ আসীন হলো। ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণ অধিবেশনে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা যান, কারো কারো সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দেখা করেন, কথা বলেন। অধিকাংশ নেতাদের সঙ্গে, অধিকাংশ রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার একটা সবার জন্য যে আয়োজন, সেরকম একটা আয়োজনে দেখা হয়, সেরকম একটি আয়োজনে দেখা হয়, দাঁড়িয়ে কথা বলেন, ছবি তোলেন এবং সেটাকে ফলাও করে প্রচার করেন। শেখ হাসিনা গত কয়েক বছর ধরে বারবার করে সেই কাজটিই করেছেন। শেখ হাসিনা গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি, বিশ্ব নেতাদের যাদের সঙ্গে তার মিটিং হয়নি, মানে বাইলেটারাল দ্বিপক্ষীয় মিটিং হয়নি, তাদের সঙ্গেও মিটিংয়ের ছবি প্রচার করেছেন। জাতিসংঘের ভেতরে ছোট্ট একটি পুরস্কার এক কোণা থেকে একজন তুলে দেন, সেরকম একটি পুরস্কারকে পৃথিবীর অন্যতম মর্যাদার পুরস্কার হিসেবে দেশের গণমাধ্যমকে দিয়ে তিনি এটা প্রচার করিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক তো পেয়েছেনই, নোবেল তো পেয়েছেনই। তো এবার যেটা হলো যে বাংলাদেশের কোনো প্রেসিডেন্টের সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করেন, এটা একটা বিরল এবং নজিরবিহীন ঘটনা, কিন্তু এবার সেটা ঘটলো। এবং সম্পর্ক কতটা হৃদ্যতাপূর্ণ, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিন্টন সহ তাদের সঙ্গে যে সম্পর্ক, সেটা আরেকবার প্রতিষ্ঠিত হলো। কিন্তু ওই যে আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডা সেল আছে, সেই প্রোপাগান্ডা সেলটা একটা প্রচার করছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস তাদের লোক। হ্যাঁ, ডক্টর ইউনূস তাদের পছন্দের লোক। তাদের পছন্দের লোক মানে ডক্টর ইউনূসের কাজ তারা পছন্দ করেন। বিল ক্লিন্টন প্রথম যখন নির্বাচনে অংশ নিতে চান, তখন নির্বাচনে অংশ নেবেন যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার সময় তিনি ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ, ডক্টর ইউনূস বিল ক্লিন্টন তার বক্তৃতায় বলেছিলেন, যদি আমি বিজয়ী হই, যদি আমাকে ভোট দেন, তাহলে আমি এই ক্ষুদ্র ঋণ আমেরিকার সর্বত্র বা আমেরিকার যে সমস্ত পিছিয়ে পড়া প্রদেশ আছে সেই জায়গাগুলোতে আমি ইমপ্লিমেন্ট করব। বিষয়টার গুরুত্ব উপলব্ধি করবেন। তো সেই জায়গাতে তারা তাদের লোক মানে কি, ডক্টর ইউনূসের কাজ তাদেরকে আকৃষ্ট করেছে, সেই কারণে তারা তাদেরকে পুরস্কার দিয়েছে এবং সম্মান দিয়েছে। এবারও সেটি দেখা গেল। এখন এই যে সম্মান দেয়া, এই যে সম্মাননা, এর জন্য যে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল বলে হিলারি ক্লিন্টনকে চাঁদা দিয়েছেন, বিল ক্লিন্টনকে অমুকটা করেছেন, ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনকে এক টাকাও চাঁদা দেননি, কোনো প্রমাণ কোথাও নাই। শেখ হাসিনা তো মিথ্যা কথার একটা ডিপো।
তো সেখানে কোথাও কোনো জায়গায় প্রমাণ নাই। গ্রামীণ আমেরিকা চলে আমেরিকার নিয়ম অনুযায়ী। ডক্টর ইউনূস সেটার অনারারি চেয়ারম্যান। সারা পৃথিবীতে যত গ্রামীণের নামে যত প্রতিষ্ঠান আছে সেগুলোর চেয়ারম্যান ডক্টর ইউনূস, নির্বাহী ক্ষমতা তার নয়, সেটা তিনি পরিচালনাও করেন না, তার নামে পরিচালিত হয়। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর থেকে অর্থ সংগ্রহ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়, একই রকমভাবে সারা পৃথিবীর সব জায়গাতে সেভাবে পরিচালিত হয়। এখানে ডক্টর ইউনূসের কোনো টাকাও নাই, ডক্টর ইউনূস কাকে টাকা দেওয়া হবে, কোথায় খরচ করা হবে, পরিচালনা কিভাবে হবে, কোথাও কোনো কিছু দেখেন না। সুতরাং এই প্রোপাগান্ডা আছে যে যেহেতু টাকা দিয়েছিলেন নির্বাচনী ফান্ডে, সেই কারণে তারা তাকে সম্মান জানায় না। একেবারে ভুয়া, মিথ্যা, প্রোপাগান্ডা, অপপ্রচার। যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলবো না। তো এই সমস্ত কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে ভয় পায়, যে সবচেয়ে বড় ব্যক্তিত্ব। শেখ হাসিনা ১.৫ দশক জোর করে ক্ষমতায় থাকলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে কখনো কোনো সম্মান দিল না, আর ডক্টর ইউনূসকে তারা সম্মান দেয়। ডক্টর ইউনূসকে জোর করে জেল দিতে চাইলে, বিচার করতে চাইলে তারা প্রতিবাদ করে। এগুলো শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছে ভালো লাগার কথা নয়। এই এই কারণে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা অপছন্দ করে। আরেকটি কথা, আজকে কয়েকটি বিষয় নিয়ে একসঙ্গে বলি, যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যখন পৃথিবীর কোনো দেশে যান, সেই দেশে আওয়ামী লীগ বা বিএনপির যে নেতারা থাকেন, রাজনীতি থাকেন, তারা এসে, বিরোধী দলে যারা থাকেন তারা কখনো কখনো এয়ারপোর্টে, কখনো কখনো যে জায়গাতে সভা সেমিনার করবেন সেই জায়গাতে প্রতিবাদ করেন, বিক্ষোভ করেন। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে খারাপ দৃষ্টান্তগুলোর একটি। এটি বলছি আমি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও যখন বিএনপি এই ধরনের প্রতিবাদ করেছে, সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে বিদেশের মাটিতে, আমি তখনও সেটার প্রতিবাদ করেছি। আর এবার আওয়ামী লীগ যেটা করলো সেটারও প্রতিবাদ করছি। নিউ ইয়র্কে তারা যেটা করলো, নিউ ইয়র্কে তারা প্রতিবাদ করেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। একজনের দেখলাম তিনি একটি ডক্টর ইউনূসের ছবিসহ ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন যে ডক্টর ইউনূসের ফাঁসি চাই। এই যে রাজনীতি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে, এদের কি কোনো বোধবুদ্ধি নাই? এদের কি কোনো জ্ঞানকাণ্ড নাই? ডক্টর ইউনূসের ফাঁসি চান আপনি কী কারণে? কারণটা কি? শেখ হাসিনা জোর করে ক্ষমতায় ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা বিক্ষোভ করেছে, বিদ্রোহ করেছে, আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। শেখ হাসিনা গুলি করে মানুষ হত্যা করেছে কমপক্ষে ৭০০ থেকে ১,০০০ মানুষ হত্যা করলো শেখ হাসিনা। ভয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে পারলো না, ছাত্র জনতার হাতে পড়ার ভয়ে সে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। দেশের অর্থনীতি ধ্বংস করেছে শেখ হাসিনা, দেশের রাজনীতি ধ্বংস করেছে শেখ হাসিনা, দেশের পুলিশ বাহিনী ধ্বংস করেছে শেখ হাসিনা, দেশে গুম, খুন, আয়নাঘর প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা। তো বিচার যদি হয়, ফাঁসি যদি হয়, সেটা তো শেখ হাসিনার চাইতে হবে। ডক্টর ইউনূসের ফাঁসি চাইবেন কেন? ডক্টর ইউনূস তো জোর করে ক্ষমতা দখল করেনি। ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়ে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে দেশকে পুনর্গঠন করার জন্য। তাহলে তার ফাঁসি কেন চাইছেন? এটা বুঝতে পারি যেন একটা বেকুবের মতো আচরণ, কোনো কিছু না বুঝে। ওই যে শেখ হাসিনা যখন বিদেশ থেকে ফিরতো, শেখ হাসিনাকে সম্বর্ধনা দেওয়া হতো, যে কেন আপনারা সম্বর্ধনা দিতে এসেছেন? তাহলে তিনি মাদার অফ হিউম্যানিটি পুরস্কার পেয়েছেন। মাদার অফ হিউম্যানিটি যে কোনো পুরস্কার নয়, মাদার অফ হিউম্যানিটি ব্রিটেনের সম্ভবত গার্ডিয়ান একটা সম্পাদকীয় লিখেছিল, রোহিঙ্গাদের যখন আশ্রয় দেওয়া হয় বাংলাদেশে, তখন শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলেছিল। এটা শেখ হাসিনাকে খুশি করার জন্য তারা লিখেছিল, যাতে রোহিঙ্গাদের তিনি আশ্রয় দেন। শেখ হাসিনা মনে করেছিল রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি নোবেল পুরস্কার পেবেন, কিন্তু এটা তো অলীক কল্পনা ছিল। মাদার অফ হিউম্যানিটিতে কোনো পুরস্কার ছিল না, একটা সম্পাদকীয়তে লেখা হয়েছিল। যে পত্রিকার সম্পাদকীয়তে শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি লেখা হয়েছিল, সেই পত্রিকা এবারের আন্দোলনের সময় শেখ হাসিনাকে লিখেছে কুমিরের কান্না। অর্থাৎ শেখ হাসিনার কান্নাকে তারা অভিনয় হিসেবে দেখিয়েছে, শেখ হাসিনার কান্নাকে তারা কৌশল হিসেবে দেখিয়েছে, এটা সত্যিকারের কান্না নয়। তো আগে যারা মাদার অফ হিউম্যানিটি উপাধিকে নিয়ে গর্ব করতেন, তারা কি এখন লিখবেন যে ক্রোকোডাইল টিয়ার্স? তারা কি এখন বলবেন যে শেখ হাসিনাকে গার্ডিয়ান কুমিরের কান্নার সঙ্গে তুলনা করেছে শেখ হাসিনার কান্নাকে, শেখ হাসিনার অভিনয়কে? বলবেন না। প্রোপাগান্ডা চালালে তো এইগুলো বলতে হয় না। তবে বাংলাদেশের রাজনীতির, প্রবাসের রাজনীতির এই ধারা পরিবর্তন হওয়া দরকার। আমি এই মুহূর্তে অবস্থান করছি টোকিওতে, জাপানে। তো জাপানেও এরকম অবস্থা আছে, কিন্তু তুলনামূলকভাবে পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে জাপানে আওয়ামী লীগ, বিএনপি বা পরস্পর প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীল অবস্থা অত্যন্ত কি বলবো, মানে উল্লেখ করার মতো।
যদিও আমার এবার এখনও আওয়ামী লীগ বিএনপি কারো নেতৃবৃন্দের সঙ্গে দেখা হয়নি, কিন্তু ইতিপূর্বে যতবার এসেছি ততবারই আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে একই অনুষ্ঠানে একই জায়গায় দেখা হয়েছে এবং তারা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলেছেন এবং তারা প্রতিনিয়তই এক অনুষ্ঠানে উভয় পক্ষ উপস্থিত থাকেন। এটা জাপানে একটা বিরল ঘটনা বলতে পারেন। এখনও সেরকমই আছে, আগের চেয়ে হয়তো একটু অবনতি হয়েছে। আমি ধারণা করি যে এখনও হয়তো সেরকম অবস্থার মধ্যেই আছে। এবারে বলি সজীব ওয়াজেদ জয়ের নির্বাচন প্রসঙ্গ নিয়ে। ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। কেন তিনি 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সেটা আমি জানি না। তিনি কেন নির্বাচন নিয়ে কথা বলবেন তাও আমি বুঝতে পারি না। তার কাজ সেনাবাহিনী পরিচালনা করা, নির্বাচন কে করবে, কারা করবে, কিভাবে করবে সেটা দেখার দায়িত্ব তার হওয়ার কথা নয়। সেই সুরে সুর মিলিয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন আওয়ামী লীগও 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, আমরা এতে খুশি। সজীব ওয়াজেদ জয় তো খুশি হবেনই, এবং বাংলাদেশের মানুষ সবচেয়ে খুশি হবে যদি 3 মাসের মধ্যে নির্বাচন হয়। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন নাকি পুরো দেশকে একটা পুনর্গঠন। নিঃসন্দেহে ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে পুনর্গঠন। হতে পারে 15 মাসের মধ্যেই নির্বাচন, 18 মাস পর্যন্ত নাও যাওয়া যেতে পারে, কিন্তু সেনাপ্রধানের কথা বলে এরকম চাপ তৈরি করাটা অত্যন্ত অযৌক্তিক। সেই সুরে সজীব ওয়াজেদের কথা বলা সেটাও অনেকটা হাস্যকর। বর্তমান পরিস্থিতিতে শেখ আওয়ামী লীগের নির্বাচন বা গণতন্ত্র, নির্বাচন চাই, এটা নিয়ে কথা বলার মতো অধিকারী থাকার কথা নয়। সজীব ওয়াজেদ জয়ের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখা দরকার, যে সে কী বলছে, দেশে কি করেছে, কি বলছে। অধিকার পাওয়ার কথা নয়। এখানে আরেকটা কথা বলে নিই। কয়েকদিন আগে নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছে, যেটা সংস্কারের জন্য যে কমিটি, সেটার প্রধান তো বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক কাজ করেছেন, গুরুত্বপূর্ণ কাজ করেছেন, বহু বছর ধরে তিনি এই কাজটি করছেন। তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু তার একটি বক্তব্য আমাকে খুবই হতাশ করেছে। তিনি বলছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করব না, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও এই নির্বাচন গ্রহণযোগ্য হবে। আমার কাছে মনে হয়েছে এগুলো অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং মানে একটা বিতর্ককে আমন্ত্রণ জানিয়ে সামনে আনার মতো বক্তব্য, এবং তার কাছ থেকে আমি কোনোভাবেই এরকম বক্তব্য প্রত্যাশা করিনি। এখানে আমি আমার অবস্থান পরিষ্কার করি। আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করা হবে কি না, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি না, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে কি না। প্রথমত কথা, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করা হবে না, এটা অত্যন্ত অযৌক্তিক কথা। অবশ্যই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করতে হবে। প্রশ্ন আছে এখানে, কোন আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করতে হবে। আওয়ামী লীগের বর্তমান যে নেতৃত্ব, শেখ হাসিনা সহ বর্তমানের যে নেতৃত্ব, পুরো নেতৃত্বটি হত্যাকাণ্ড এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। আবারও বলছি, পুরো নেতৃত্বটি, শেখ হাসিনা সহ পুরো নেতৃত্বটি হত্যাকাণ্ড, ছাত্র জনতা হত্যাকাণ্ড, 700 থেকে 1000 মানুষ হত্যার সঙ্গে এদের সম্পৃক্ততা, চুরি, লুট, জালিয়াতির সঙ্গে এদের সম্পৃক্ততা, দুর্নীতির সঙ্গে এদের সম্পৃক্ততা। বর্তমান সরকারের দায়িত্ব শেখ হাসিনা থেকে শুরু করে সকল নেতা, চুরি, বাটপারি, দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা। তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে অথবা বিচার প্রক্রিয়া চলমান অবস্থাতে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগকে অবশ্যই নতুন নেতৃত্ব নিয়ে সামনে আসতে হবে। আওয়ামী লীগ যদি এদেশে রাজনীতি করতে চায়, অবশ্যই নতুন নেতৃত্ব নিয়ে সামনে আসতে হবে। সরকারের অবস্থান এখানে কী হবে জানি না, আমি আমার কথা বলছি। নতুন নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ যদি সামনে আসে এবং ছাত্র জনতা হত্যার জন্য যদি ক্ষমা চায় দেশের মানুষের কাছে, তাহলে নিশ্চয়ই সেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশন সংস্কারের আলোচনা নিশ্চয়ই হতে পারে, এবং আমি মনে করি করা দরকার। কিন্তু বর্তমান নেতৃত্বকে অক্ষুণ্ণ রেখে, বর্তমান নেতৃত্বকে সামনে রেখে, শেখ হাসিনাকে দলের নেতৃত্ব রেখে, যে 1000 মানুষের হত্যাকারী, সেই মানুষকে সামনে রেখে যদি বলে যে এই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা, নিশ্চয়ই সেই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয়, নিশ্চয়ই সেই আওয়ামী লীগের বিচার হবে, সেই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে না। তবে এটা বদিউল আলম মজুমদারের মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না করে এ ধরনের কথা বলাটা খুবই আপত্তিকর, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। নতুন আওয়ামী লীগ, নতুন নেতৃত্বের আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তা অংশ নিবে, পুরনো যারা আছে তাদের বিচার হবে, কারো জেল হবে, কেউ খালাস পাবে। খালাস পাওয়ার পরে নিশ্চয়ই সে পার্টির সঙ্গে সম্পৃক্ত হতে পারে। সজীব ওয়াজেদ জয় যে বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন, নিশ্চয়ই 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, 18 মাসের চেয়ে বেশি লাগতে পারে,
কমও লাগতে পারে। এটা তো সজীব ওয়াজেদ জয়ের কথার উপরে নির্ভর করছেন না, তারা তো হত্যাকারীর সহযোগী। সুতরাং এই বর্তমান সময়ে কার অবস্থান থেকে কি কথা বলা দরকার সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা বদিউল আলম মজুমদার থেকে শুরু করে সরকারের সঙ্গে যারা আছেন তাদের সবার বিষয়টি মানে হৃদয়ে মানে উপলব্ধি করা দরকার। একই রকমভাবে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের উপলব্ধিতে আসা দরকার, সে যে রাজনৈতিক দলটিকে নিয়ে কথা বলছে সেই রাজনৈতিক দলটি একটি হত্যাকারী রাজনৈতিক দল, ছাত্র জনতা হত্যাকারী। তো সেই ছাত্র জনতা হত্যাকারী রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে ওয়াশিংটনে বসে কথা বললে সজীব ওয়াজেদ জয়ের কথা বাংলাদেশের মানুষের কাছে যেমন গুরুত্ব পাবে না, সরকারের কাছেও গুরুত্ব পাবে না। বিদেশি কোনো রাষ্ট্র বাংলাদেশে নির্বাচন করে দিবে না। সমর্থন থাকবে, সেই সমর্থন থাকবে ডক্টর ইউনূসের পক্ষে, সজীব ওয়াজেদ জয় বা আওয়ামী লীগের পক্ষে নয়। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সমস্যা বাংলাদেশই সমাধান করবে। ডক্টর ইউনূস যে দায়িত্ব নিয়েছেন তিনি দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করবেন। দেশের মানুষের ভেতরে একটা হতাশা তৈরি হচ্ছে এইভাবে যে এখনও তো কিছু হলো না, মাত্র 1.5 মাস গেল, 16 বছর ধরে, দেড় দশক ধরে যে দেশকে অস্থিতিশীলতা তৈরি করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, পুলিশ ধ্বংস করেছে, সেনাবাহিনীর ক্ষতি করেছে, র্যাবের ক্ষতি করেছে, বিজিবির ক্ষতি করেছে, সেই রাষ্ট্রটি আর্থিক ব্যবস্থা ধ্বংস করেছে, সেই রাষ্ট্রটি 1.5 মাসের জন্য সব কিছু একেবারে পুনর্গঠন করে ফেলবে, পুনর্গঠনের রোড ম্যাপ ঘোষণা করবে। এগুলো বসে বসে বিদেশে বসে বসে কল্পনা করা যায়। ওই যে কানাডাতে 2-1 জন আছেন, অমুক জায়গাতে 2-1 জন আছেন, বসে বসে কল্পনা করা যায়। ক্ষমতা হারানোর বেদনায় এরা বিকারগ্রস্ত মানুষে পরিণত হয়েছেন। এদের কারো নামের আগে কবি, কারো নামের আগে তথাকথিত সাংবাদিক, সাবেক সাংবাদিক, এরা আসলে এক একজন বিকারগ্রস্ত মানুষে পরিণত হয়েছেন। দেশেও এমন মানুষ আছেন। এই বিকারগ্রস্ত মানুষ ফেসবুকে আওয়ামী লীগকে আরও বিকারগ্রস্ত করে তুলছেন। বুদ্ধি দেন ক্ষমা চাইতে, বুদ্ধি দেন নতুন নেতৃত্বের। সেটা না করে বিকারগ্রস্ত আচরণ করলে নিজেরাও ঘৃণিত হবেন, আওয়ামী লীগকে আরও ঘৃণিত দলে পরিণত করবেন। ডক্টর ইউনূস যে সম্মান নিয়ে পৃথিবীতে আছেন এর চেয়ে বেশি সম্মান পাওয়ার সুযোগ নাই। সুতরাং ডক্টর ইউনূস বাংলাদেশের হৃদয়ে আছেন এবং বিশ্বাস করি যে কাজ দিয়ে তিনি সারা পৃথিবীর কাছে আরও স্মরণীয় হয়ে থাকবেন।